কল্যাণ রাষ্ট্র গড়ার পথে সরকার বাস্তবায়নযোগ্য হিসেবেই তৈরি নতুন বাজেট বরাদ্দের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের পথনকশা, শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ। 4 দিন পর পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় থাকা 10 জনকে ফেরত নিল বিএসএফ। লালমনিরহাটে 50 থেকে 60 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। টহল জোরদার। জবাব পাওয়ার পরই 8 দিনের বিষয়ে সিদ্ধান্ত। জনস্বার্থ রক্ষায় পিছপা হবে না সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হামের অ্যান্টিবডি তৈরি হতে লাগতে পারে 20 জুন পর্যন্ত। 6 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন ডক্টররা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আন্দোলনে হাসপাতালের সেবায় প্রভাব পড়েনি বলছে কর্তৃপক্ষ। সাত 8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। 3 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি। জাপান, ইন্দোনেশিয়া উপকূলে সুনামি সতর্কতা জারি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই বাজেটের খবর। দেশকে সত্যিকার কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে বাস্তবায়নযোগ্য হিসেব নিকেশ নিয়েই আসছে 2026-27 অর্থবছরের বাজেট। 8% নিচে মূল্যস্ফীতির বিপরীতে 6.5% প্রবৃদ্ধি নিয়ে সাজানো বাজেট ব্যয়েও থাকবে গুণগত পরিবর্তনের নির্দেশনা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, শিক্ষা স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনার কথা। কর্মসংস্থান নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ দিতে চায় সরকার। মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই বাংলাদেশকে সত্যিকার মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেমন ঋণ মওকুফ করে স্বস্তি দেওয়া হয়েছে কৃষকদের, তেমনি ফ্যামিলি সহ বিভিন্ন কার্ড সুবিধা দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। কল্যাণ রাষ্ট্রের ভিত্তি জনাব তারেক রহমানের দিয়ে শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর এই চলার পথে আসছে বাজেটেও থাকবে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের নির্দেশনা। সংকট থেকে উত্তরণের সকল কর্মসূচি আগামী বাজেটে থাকবে। যে ফ্যামিলি কার্ড 2500 টাকা, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করা হয় এবং এটাকে বাড়ানো হবে সার্বজনীন বলে, ঠিক একই কায়দায় অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হবে। সময় সংবাদকে দেয়া এই সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে গুরুত্ব দিতে চায় সরকার। গল্প শুনতাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, 60% তো চলে গেছে, কোনো কিছুই হয়নি। আমাদের কর্মসংস্থান করতে হবে। তো কর্মসংস্থানটা হবে কোত্থেকে? উৎপাদন করতে হলে তো বিনিয়োগ দরকার। বিনিয়োগ উৎপাদন বাড়লে কর্মসংস্থান হবে। চাই যে কিভাবে স্বনির্ভরতা আমদানি নির্ভর না থাকে এবং শিল্পায়ন ঘটে এবং আমাদের রপ্তানি আরো বাড়ে। বিনিয়োগকে উৎসাহী করতে রাখা হবে রাজস্ব নীতির ধারাবাহিকতা। বিনিয়োগ করতে কি লাগে? প্রথম লাগবে নীতির ধারাবাহিকতা। আমার তো জ্বালানি সমস্যা আছে, আমার তো বিদ্যুৎ লাগবে, তা না হলে কলকারখানা গড়ে উঠবে কিভাবে? অর্থায়ন লাগবে। এই সুদের হার দিয়ে বন্ধ কলকারখানা চালু হবে কিভাবে? এইগুলোর প্রতিটাই কিন্তু আগামী বাজেটে নিশ্চিত করা হবে। শিক্ষা স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাবে আসছে বাজেটে। মানবিক রাষ্ট্র যদি করতে হয় তাহলে দুটো পরিবর্তন তো হতে হবে ন্যূনতম। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় রকমের গুণগত পরিবর্তন দরকার। সেই জন্যই উল্লেখ করা হয়েছে ধারাবাহিকভাবে 5% পর্যন্ত মোট দেশজ উৎপাদনের শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির বাংলাদেশ গড়তে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 6.5% নেয়ার পাশাপাশি মূল্যস্ফীতিকে 8%-এর নিচে আটকে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। ধরে নিয়েছি যে এখন অর্থনীতির প্রবৃদ্ধি 4 থেকে 4.2 হবে, আর আগামী বছর আমরা নির্ধারণ করেছি এটা 6.5% যাবে। এই কথা সবারই জানা আছে যে উন্নয়নশীল বিশ্বে আর উন্নত বিশ্বের মূল্যস্ফীতির হার এক হবে না। এই পার্থক্য মাথায় রাখতে হবে। বাজেটে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের পথনকশা থাকবে 2026-27 অর্থ বছরের উত্থাপিত জাতীয় বাজেটে। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে মন নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো আইন শৃঙ্খলা ও জ্বালানি সংক্রান্ত আলাদা দুটি বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকেই উপস্থিত থাকবেন সরকার প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম এই বাজেট জাতীয় সংসদে 11 জুন উপস্থাপন করা হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় 2026-27 অর্থ বছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসছে বাজেটেও সাধারণ মানুষের উপর বাড়ছে করের বোঝা। চলতি অর্থ বছরের তুলনায় 2026-27 অর্থ বছরে 38,000 কোটি টাকার বেশি ভ্যাট আদায়ের লক্ষ্য দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। আয়কর খাতে 2,23,000 আর আমদানি রফতানি শুল্কে 1,57,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব পড়তে যাচ্ছে সংস্থাটির কাঁধে। এস এম আরেফিন জানাচ্ছেন বিস্তারিত। বাজেট বাস্তবায়নে যে অর্থের দরকার হয় তার সিংহভাগ বা প্রায় 38% বেশি আসে মূল্য সংযোজন কর ভ্যাট থেকে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 2,23,480 কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্য পাচ্ছে এনবিআর, যা চলতি অর্থ বছরের চেয়ে 38,850 কোটি টাকা বেশি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37% আয় করতে চায় 2,23,480 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,730 কোটি টাকা। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকার বেশি। এই চলতি অর্থ বছরের তুলনায় লক্ষ্যমাত্রা বাড়ছে 27,300 কোটি টাকা। খুব ভালোভাবে আসছে। তবে কর প্রশাসনের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে শুধু লক্ষ্য বাড়িয়ে রাজস্ব আদায়ে গতি ফিরবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সরকার রাজস্ব আহরণ বাড়ানোর যে উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করছে, এবার সরকার একটা বিগ পুশ দিচ্ছে, কিন্তু বিগ পুশ দিয়ে রাজস্ব আহরণ আপনার রাতারাতি বাড়াতে পারবেন না। রাজস্ব আহরণ বাড়ানোর জন্য আপনাকে খুব মানে ধীরে ধীরে কাজ করতে হবে। আপনার কর জাল বাড়াতে হবে, কিন্তু করের পরিমাণ যদি আপনি বাড়িয়ে দেন, যারা রেগুলার ট্যাক্স পেয়ার তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। এবং বাংলাদেশে যারা ট্যাক্স দিচ্ছে তারা প্রতি বছরই দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকারকে ভ্যাট ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 2026-27 অর্থ বছরে মোট 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পেতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সীমান্তে থামছেই না বিএসএফের পুশিনের চেষ্টা। বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে 4 দিনের মাথায় পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় থাকা শিশুসহ 10 জনকে ফেরত নিল বিএসএফ। ভোরে বড় বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে ওই 10 জনকে ফেরত নিয়ে যায় ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। আর স্থানীয়রা জানান, রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। অন্যদিকে লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে বিএসএফ। রোববার রাতেও 50 থেকে 60 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে ব্যর্থ হয় তারা। এছাড়া হিলি, মেহেরপুর সহ অন্যান্য সীমান্তেও বিএসএফের পুশিন রুখতে দিন রাত টহর ও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে কাজ করছেন গ্রামবাসীও। এই মুহূর্তে ফেনী সীমান্তে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল এবং নওগাঁর পোরশা সীমান্তে আছেন সহকর্মী এমআর রকি। প্রথমেই যাব সজলের কাছে। সজল, ফেনী সীমান্তবর্তী যে 10 বিজিবির আওতায় যে গীতাবাড়িয়া সীমান্ত, সেখানে রয়েছি। এখানে আমরা যেটা জানতে পারলাম, ফেনী যে কুমিল্লা 10 বিজিবি এবং ফেনী 4 বিজিবি এর আওতায় কুমিল্লা 10 বিজিবির আওতায় 96 কিলোমিটার এবং ফেনী 4 বিজিবির আওতায় 110 কিলোমিটার সীমান্ত রয়েছে। এবং কুমিল্লার আওতায় যে সীমান্ত রয়েছে বা সেখানে মনে করেন যে 16টি বিওপি রয়েছে এবং ফেনীতে 17টি বিওপি রয়েছে। এসব এলাকার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন, ভারতের পক্ষ থেকে যে বাংলাদেশি আখ্যা দিয়ে যে বিভিন্ন মানুষদেরকে পুশিন করা হচ্ছে, সেই প্রচেষ্টা সারা দেশে থাকলেও এই যে সীমান্তবর্তী এলাকাগুলো বলছি, এখানে কিন্তু এই ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং এই ঘটনা যাতে না ঘটে সেজন্য বিজিবির পক্ষ থেকে আগে যে সতর্ক অবস্থা তার চেয়ে আরও বাড়তি সতর্ক অবস্থানে তারা রয়েছেন। তারা যেটা বলছেন, টহল জোরদার করা হয়েছে, সেই সাথে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করার কথা বলা হচ্ছে এবং সেই সাথে
সাথে গ্রাম পুলিশ সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও দিনরাত সতর্ক অবস্থায় রেখেছে, যাতে করে এ সকল সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন কোনো পুশিনের ঘটনা না ঘটাতে পারে। এবং এই কারণেই কিন্তু দিনরাত এখানকার বিজিবির যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক পাহারা জোরদার করেছে বলে আমাদেরকে 4 বিজিবি এবং 10 বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা যেটা বলছেন যে এই সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে অবৈধভাবে পুশিন না করতে পারে, এবং এছাড়াও চোরাচালান থেকে শুরু করে সব ধরনের যে অবৈধ অপচেষ্টা সেগুলো প্রতিরোধ করার জন্য তাদের টহল জোরদার রয়েছে, তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, এবং আগে যে নিরাপত্তা তার চেয়ে বাড়তি নিরাপত্তার যে ব্যবস্থাটি তারা কিন্তু রেখেছেন। সর্বোপরি আমরা যেটা বলতে পারি যে এর আগেও আমরা দেখেছি যে এসব সীমান্ত দিয়ে অনেক সময় চোরাচালান এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং যে বিএসএফ কর্তৃক এখানে কিন্তু মাদক পাচারকারীদের কিন্তু তারা সহায়তা করে থাকে। কিন্তু অন্য যে বিষয়গুলো রয়েছে যে এই সীমান্ত যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে আগের থেকেও কিন্তু এই যে 10 বিজিবি এবং 4 বিজিবি এদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে পুশিনের মতো ঘটনা কোনোভাবেই যেন বিএসএফ যাতে ভারতীয় সীমান্ত বাহিনী যেন সফল না হতে পারে, এজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদের কাছে জানিয়েছিল। আমরা চলে যাব নওগাঁয়, সেখানকার সীমান্তবর্তী পরিস্থিতি জানাবেন আমাদের আরেক সহকর্মী এমআর রকি। বাংলাদেশি তকমা দিয়ে সীমান্তে বিএসএফ এর যে পুশিং তৎপরতা এটি কিন্তু প্রায় সপ্তাহ ধরেই চলছে নওগাঁর এই সীমান্তে, এবং আমরা গেল শুক্রবার দেখেছি এই সীমান্তে 17 জনকে পুশিং করা হয়েছিল, এবং শূন্য লাইন থেকে পরের দিন কিন্তু তাদেরকে আবার পুশব্যাক করা হয়েছে। এবং এই পুশব্যাক তৎপরতায় গেল রাতে বিশেষ করে নওগাঁর নিতপুর সীমান্তে আমরা দেখেছি যে একরকম রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত পুশিং এর যে তৎপরতা, এখানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে 25 জনকে এই জিরো লাইনে বা শূন্য রেখায় এনে রাখা হয়েছে, এবং তারা একটা সুযোগ সন্ধানের অপেক্ষায় রয়েছে। এবং গেল রাতে কিন্তু কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর এই অপতৎপরতা রোধে কিন্তু তাদের একটা শক্ত বলয় তৈরি করেছিল, এবং শক্ত বলয়ের কারণে তারা কিন্তু পুশিংটা ঠেকিয়ে দিয়েছে। এবং পরবর্তী ধাপে কিন্তু এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই গ্রামে তারা শক্ত অবস্থান থেকে এই পুশিং তৎপরতা ঠেকানোর জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আমরা নদী, এই নদীর ঠিক শূন্য রেখা পাশের অপোজিটটাই কিন্তু হচ্ছে ভারতের হবিপুর থানার অন্তর্গত, এবং সেখান থেকেই এই পুশিং তৎপরতা তারা চালানোর একটা চেষ্টা এখানকার গ্রামবাসীরা অভিযোগ করছেন। এবং এই জাতীয় তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন, স্থানীয় বিজিবি এবং গ্রামবাসীদের সর্বোচ্চ পরিমাণে সচেতনতা মাইকিং করা হচ্ছে, এবং কোনো রকম ভাবে যেন এই তৎপরতা তারা চালাতে না পারে সেই দিকটাও কিন্তু একটা সজাগ দৃষ্টির চিত্র কিন্তু আমরা এখানে দেখছিলাম। এবং এই জাতীয় তৎপরতায় নওগাঁ জেলায় প্রায় 156 কিলোমিটার রয়েছে। এই মুহূর্তে সতর্কতা দিয়েই কিন্তু এই পুশিং তৎপরতাকে ঠেকানোর দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এবং খুব দুর্গম এলাকা, রিমোট এলাকা, এই এলাকাগুলোতে এই গেল তারিখে যে 17 জনকে পুশিং করা হয়েছিল সেখানে পুশব্যাকের মাধ্যমে একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। পাশাপাশি প্রতিটা উপজেলার যে সীমান্ত রেখাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এই মুহূর্তে পুশিং এর একটা সংখ্যা তৈরি হয়েছে, এবং পুশিং এর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে বিজিবি, এমন কথা কিন্তু স্থানীয়ভাবে ব্যাপকভাবে এখানে আলোচনা হচ্ছে, এবং সেই তৎপরতা রোধেই এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর নিতপুর সীমান্তে পুশিং ব্যবস্থার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি এবং এর আগে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আতিয়ার সজল। সময় সংবাদে আরও থাকছে। লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তেহরান, ইস্পাহানে পাল্টা আঘাত নেতানিয়াহু বাহিনীর। আলোচনায় ফেরার আহ্বান ট্রাম্পের। কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পরই আদ্দিন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, জনস্বার্থ রক্ষায় পিছপা হবে না সরকার। এছাড়া হামের অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। It is the matter in between the deceased and the hospital, nothing with the ministry. আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেনস্ট দ্যাট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব না। ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন। এ সময় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম 30,000 টাকা বেতন এবং ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমান বেতন নির্ধারণের দাবি জানান তারা। একই দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টররাও। নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর বনানীতে হোটেল রেডিসন ব্লুতে নেতৃত্ব প্রশাসনে নারী শীর্ষক সম্মেলনের আয়োজন করে আইসিএবি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রায় 40 লাখ নারী গার্মেন্টস সেক্টরে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তবুও দেশে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়াও অংশীদারিত্বের মাধ্যমে সঠিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। এই যে দুটি অংশ মেয়েদের ভেতরে, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে তৃণমূলে দেখুন প্রায় 40 লক্ষ, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই 40 লক্ষ নারীরা যদি গার্মেন্ট শিল্পে কাজ করা বন্ধ করে দেয়, বাংলাদেশ অচল হয়ে যাবে অর্থনীতি। কিন্তু সেই তুলনায় সর্বোচ্চ পর্যায়ে যদি যায়, বোর্ডের চেয়ারম্যান, মেম্বার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যদি দেখি আমরা, তাহলে দেখেন তাদের সংখ্যা নগণ্য। প্রায় 24 ঘন্টা পার হলেও লালমনিরহাটের ধরলা নদীতে নিখোঁজ 2 ভাইয়ের সন্ধান মেলেনি। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সেখানে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। আমরা সরাসরি যাব তার কাছে। সুফিয়ান, এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদরের মোগলহাট যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে। এখানে আমি আছি, একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখানে গতকালকে, যে একই পরিবারের আপন 2 ভাই এই নদীতে গোসল করতে নেমে এখন পর্যন্ত তারা আর ফিরতে পারেনি। নদীর প্রবল স্রোতে তারা হারিয়ে গেছে। গতকাল থেকে ফায়ার সার্ভিস, বিজিবি এবং পুলিশ এবং এখানকার যে স্থানীয় লোকেরা রয়েছে, স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, তারা সবাই মিলে তাকে প্রায় 3টা থেকে বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাই তন্ন তন্ন করে খুঁজেও এই নদীতে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। কালকে যখন বিজিবি এবং লালমনিরহাট ফায়ার সার্ভিস তাদের খুঁজতে ব্যর্থ হয়, তৎক্ষণাৎ তারা রংপুরে যে ডুবুরি টিম রয়েছে ফায়ার সার্ভিসের, সেই টিমকে অবগত করে। সেই টিম এসে তারাও এখানে উদ্ধার তৎপরতা চালালে তারাও ব্যর্থ হয়ে যখন সন্ধ্যা 7টা বাজে, ঠিক সে সময় তারা উদ্ধার কাজ বন্ধ করে দেয়। তো আজকে সকাল হতে হতে এখানে যে উদ্ধার তৎপরতা সেটি চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো আশার বাণী তারা দিতে পারেনি। আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে এই জেলায় যদি নিজস্ব ডুবুরি দল থাকতো তাহলে কিন্তু তাদের উদ্ধার তৎপরতাটা আরো দ্রুত হতো এবং এতক্ষণ তারা কিন্তু এই নিখোঁজ 2 ভাইকে খুঁজে বের করতে সক্ষম হতো বলে মনে করছেন এখানকার স্থানীয়রা। তো এই ছিল লালমনিরহাট থেকে সবশেষ খবরাখবর। সুফিয়ান আল হাসান লালমনিরহাট থেকে। সময় সংবাদে আরও থাকছে। লাস্ট ডান্সের আগে ক্রোয়েশিয়া মাতালেন লুকা মদ্রিচ। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে স্লোভানিয়াকে উড়িয়ে দিল ক্রোয়াটরা। আগাম সতর্কবার্তা ইংল্যান্ডকে। এবার বাণিজ্যের সংবাদ। নতুন অর্থবছরে জাতীয় গ্রিডে 650 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে চায় জ্বালানি বিভাগ। লক্ষ্য পূরণে 38টি কূপ খনন ও 8টি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংকট কাটাতে 2030 সালের মধ্যে 1.5 মিলিয়ন ঘনফুট গ্যাসের নতুন সম্ভাবনা তৈরি করতে চান নীতি নির্ধারকরা। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। গ্রাহক পর্যায়ে দাম কিংবা সরবরাহ 2 ক্ষেত্রেই এখনো ধুঁকছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমদানি নির্ভরতার ঝুঁকি কতটা? ইরান ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক সংকটে তার মূল্য দিয়েছে গোটা দেশ।
বর্তমানে দেশে গ্যাসের চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি, বিপরীতে সরবরাহ মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় 1,000 মিলিয়ন ঘনফুটের যোগান আসে আমদানি করা এলএনজি থেকে। তবে শঙ্কার বিষয় হচ্ছে বছর ব্যবধানে 150 মিলিয়ন ঘনফুট হারে কমছে দৈনিক উৎপাদন। সংকটময় এই অবস্থা কাটাতে নতুন আধার অনুসন্ধানে নজর দিচ্ছে জ্বালানি বিভাগ। আসছে অর্থ বছরের লক্ষ্য 46টি কূপ খনন ও সংস্কার করে দৈনিক 650 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা। এভাবে ধাপে ধাপে 2030 সালের মধ্যে 129 কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে পারলে 1,500 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা জাগতে পারে। 50টা কূপ এবং 100টা কূপ, দুটো প্রজেক্ট আছে আমাদের। এই কূপগুলো খননের কার্যক্রম কিভাবে আরও গতি সঞ্চার করা যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি সহসাই দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে অতীত অভিজ্ঞতা বলছে উচ্চাভিলাষী অনেক পরিকল্পনা হুঁচট খেয়েছে বারবার। প্রকল্প অনুমোদন আর অর্থ ছাড়ে ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়ায় কূপ খননে। দেশের জ্বালানি অনুসন্ধানে নানা সময়ে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তবে বাস্তবায়নের বেলায় সেসব অনেক ক্ষেত্রেই থেকে গেছে কাগজে কলমে। এমন অবস্থায় জ্বালানি অনুসন্ধানে নতুন করে যে কর্ম পরিকল্পনা ঠিক করা হয়েছে সেসব বাস্তবায়নে পাপেক্স পেট্রোবাংলার গতিশীল ভূমিকার পাশাপাশি সরকারের নীতি সহায়তার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাপেক্স সহ আর 3 কোম্পানিকে তাদের যত রকমের সক্ষমতা উন্নয়ন করা লাগে সব করতে হবে, এবং তাদের পেছনে বাঘ ছেড়ে দিলে যেমন কোনো ব্যক্তি জীবনে কোনো দিন দৌড়ায়নি সে অলিম্পিকের রেকর্ড ব্রেক করবে। যদি এইসব কোম্পানিগুলো গ্যাস তুলতে ব্যর্থ হয় তাদের চাকরি চলে যাবে, তাদের হাতে টার্মিনেশন লেটার ধরাই দেবে। যারা প্রফেশনাল, কারিগরি দক্ষ, স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে সেই প্ল্যান অনুযায়ী তাদেরকে চলতে বাধ্য করুক। ডিপিপি বলা হয়, সেটার অনুমোদন প্রক্রিয়া অনেক বেশি, সেটার প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক বেশি, এখানে কিন্তু অনেক বিলম্বিত হয়। এই যে আমলাতান্ত্রিক ব্রিটিশ আমলের সিস্টেম, এইটা তো চলতে পারে না। সেই ফ্লেক্সিবিলিটিটা তো বাবিক্সকে দিতে হবে। এটা যদি থাকে তখন কিন্তু ওই দেখা যাবে যে কাজের যে গতি কিন্তু আরো বাড়বে। জ্বালানি বিভাগ অবশ্য বলছে পাপেক্সকে শক্তিশালী ও অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে বিদ্যমান 5টি রিগ বা খনন যন্ত্রের পাশাপাশি নতুন করে আরও 2টি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারিভাবে ধান কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকের দাবি, মানসম্পন্ন শস্য নেওয়া না হলেও গুদাম সংশ্লিষ্টদের যোগ সাজসে কেনা হচ্ছে নিম্নমানের ধান। তবে অভিযোগ অস্বীকার করেছে খাদ্য গোদাম কর্তৃপক্ষ। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খাদ্য গুদাম। এখানে চলছে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম। কৃষকদের অভিযোগ, গুদামে গেলেও নানা অজুহাতে নেওয়া হয় না ধান। এতে বাধ্য হয়ে কম দামে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে ফসল। তাদের দাবি, ভালো মানের ধান সংগ্রহ করা না হলেও সংশ্লিষ্টদের যোগ সাজসে গুদামে সরবরাহ হচ্ছে নিম্নমানের ধান। সার ওষুধ মিলিয়ে যে খরচ হয়েছে, এই 6 বিঘা জমির ধান বিক্রি করলে আমার সাথে এই খরচার টাকা উঠে না। ধান প্রতিনিয়তই ঢুকে, কিন্তু আমাদের ধান ঢুকতে আসে না। সরকার দেশে 1340 টাকা, আমরা বাজি 750 টাকা। গোডাউনে গেলে পর আপনার দেখা যায় আমরা যদি 25 মণ ধান দিতে যাই আমাদের 5000 টাকা ঘুষ দেওয়া লাগবে। আমরা কোনো পয়সা চাই, মেয়ে নিজে পয়সা দাও, তোমাকে মাল চলবে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য গুদাম কর্মকর্তা। মিথ্যে অভিযোগ বলে দিচ্ছে, আমরা নোটিশটা নাই দিয়েছি, আমাদের বস্তা নাই, ঘরচক্ত জায়গা নাই, তারা আমাদের কথা শুনে নাই। ধান রেখে গেছে আমার অনুমতি ছাড়া সবাই, আমাকে জিজ্ঞেস করে না যারা ধান নিয়ে আসছে। কোনো কৃষক অভিযোগ করতে পারবে না, আমি এটা শিওর। কোনো কৃষক, যে কৃষক আসে এখানে, কোনো কৃষক অভিযোগ করতে পারবে না। চলতি মৌসুমে নাজিরপুর উপজেলায় মন প্রতি 1440 টাকা দরে ধান কিনছে খাদ্য গুদাম। আর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1306 মেট্রিক টন। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর, লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের কয়েকটি শহর লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আবারও বারুদের গন্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতির পরও লেবাননে আক্রমণ অব্যাহত রাখার জবাবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC ইসরায়েলের উত্তরাঞ্চল রামাত ডেভিড বিমান ঘাঁটি ও জেরুজালেমের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানি ক্ষেপণাস্ত্র রুখতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইসরায়েল। স্থানীয়দের বাংকারে আশ্রয় নেয়ার সতর্কবার্তা জারি করা হয়। ইরানের হামলার পরপরই ইয়েমেন থেকেও ইসরায়েলের রকেট ছড়ে বিদ্রোহী গোষ্ঠী হাউথি। ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তবে এসব রকেট প্রতিহত করার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। ইরান ইয়েমেনের সমন্বিত হামলার জবাব দিয়েছে ইসরায়েলও। তেহরান, ইস্পাহান, তাবরিজ, কারাচ সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় IDF। এ সময় বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানের গণমাধ্যমের দাবি, তেহরানে হামলা হয়নি। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সৌদি আরবে মিসাইল অ্যালার্ট সাইরেন বেজে ওঠে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আল খার্জ এলাকায় এই সতর্কবার্তা দেয়া হয়। সেখানে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি অবস্থিত। পরে সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে ইরানে হামলা না চালাতে ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকেও আলোচনার টেবিলে বসার পরামর্শ দেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 129 জন। বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান সহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ধসে পড়ছে একের পর এক ভবন। জীবন বাঁচাতে ছুটছেন মানুষ। স্থানীয় সময় সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে হঠাৎই কেঁপে ওঠে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপ। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। সারাঙ্গানি প্রদেশের একটি স্কুলে সকালে পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় অনুভূত হয় এই তীব্র কম্পন। ভয়ে ছোটাছুটি করেন শিশুরা। স্থানীয় পুলিশ প্রধান জানান, ঝাঁকুনিতে পুলিশ ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে অনেক মানুষ ভবন ছেড়ে বাইরে চলে আসেন। কেউ কেউ ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও জাপান সহ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি মূল্যায়নের পর অধিকাংশ এলাকায় সতর্কতা ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হয়। পশ্চিম ইন্দোনেশিয়া সময় সকাল 7:11 পর্যন্ত BMKG'র পর্যবেক্ষণে 6.7 ও 5.9 মাত্রার দুটি আফটার শক রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশ্বের অন্যতম অঞ্চল হল ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া। দুই দেশেই রয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ারের অবস্থান, যার কারণে দেশ দুটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। এশিতা আক্তার, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল ক্রোয়েশিয়া। স্লোভেনিয়াকে 2-1 ব্যবধানে হারালো ক্রোয়াটরা। পায়ের জাদুতে আরও একবার মোহিত করলেন লুকা মদ্রিচ। ঘরের মাঠে নিজের সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল করে বিদায়ী মঞ্চটা রাঙিয়ে দিলেন কিংবদন্তি মিডফিল্ডার। ম্যাচের শেষ বাঁশি বাজতেই মুখের মাস্কটা খুলে ডাগ আউটের দিকে হেঁটে গেলেন লুকা মদ্রিচ। ঘরের মাঠে কিংবদন্তির শেষ ম্যাচে এমন পারফরমেন্সে তখন বুঁদ পুরো গ্যালারি। একটু রয়েছে করতালি দিয়ে তারা অভিনন্দন জানান লুকাকে। শেষ সুরের মূর্ছনায় ভেসে যান মদ্রিচও। মাত্র 6 সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছিল ভাঙা চোয়ালে। এই বয়সে এমন চোট ক্যারিয়ারেরই ইতি টেনে দিতে পারত, কিন্তু মদ্রিচ অন্য ধাতুতে করা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ইভান পেরিসিচের পাস থেকে বল রিসিভ করে 20 গজ দূর থেকে গোলরক্ষক ওবলাককে পরাস্ত করা এক ট্রেডমার্ক ফিনিশ। চোখ ধাঁধানো গোলে লিড পায় ক্রোয়াটরা। গ্যালারিতে উৎসবের আমেজ আর বিশ্বকাপের প্রতিপক্ষ ইংল্যান্ড শিবিরে আগাম সতর্কবার্তা। জয় মাঠ ছাড়লেও জ্লাতকো দালিচের কপালে চিন্তার ভাঁজ কিন্তু কমেনি। আমেরিকার বিমান ধরার আগে রক্ষণের ফাটলগুলো স্পষ্ট হয়ে উঠেছে আরও। মাতেও কোভাচিচ কিংবা জোস্কো গার্দিওলরা ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি চেনা ছন্দে ফেরেনি। মার্টিন বাতুরিনার এক ভুলে আন্দ্রাজ স্পোরার যখন স্লোভেনিয়াকে সমতায় ফেরান, তখন ক্রোয়াটদের হারিয়ে যাওয়া ফর্ম নিয়ে প্রশ্নটা আরও জোরালো হয়। গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দুর্দান্ত 4টি সেভ না করলে ম্যাচের গল্পটা অন্যরকমও হতে পারত।
একদম শেষ মুহূর্তে অবশ্য সব সংশয় দূর করেন মারিও পাসালিচ। তার বুলেট গতির ভলিতে স্লোভেনিয়ার জাল কাঁপলে 2-1 গোলের স্বস্তির জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। ঘানা আর পানামার বিপক্ষে লড়াইয়ের আগে এই জয় দলটার আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিত। সমালোচকরা যতই ক্রোয়াটদের বুড়োদের দল বলে খোঁচা দিক না কেন, কোচ দালিচ ভরসা রাখছেন নিজের কৌশলে। আর যতদিন মাঠে আছেন লুকা মদ্রিচ, ততদিন ক্রোয়েশিয়াকে সমীহ না করে উপায় নেই কোনো প্রতিপক্ষের। 17 জুন ডালাসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ মিশন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কল্যাণ রাষ্ট্র গড়ার পথে সরকার, বাস্তবায়নযোগ্য হিসেবেই তৈরি হচ্ছে নতুন বাজেট। অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের পথনকশা, শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ। 4 দিন পর পঞ্চগড় সীমান্তে শূন্য রেখায় থাকা 10 জনকে ফেরত নিল বিএসএফ। লালমনিরহাটে 50 থেকে 60 জনকে পুশিনের চেষ্টা, রুখে দিল বিজিবি। টহল জোরদার। 7.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। অন্তত 15 জনের মৃত্যু, আহত 129। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। উপকূলে সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।